আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ, লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব ২৯। ভোরের আলো এখনো ঠিকমতো ফোটেনি, ঘরে জমেছে শীতলতা। নির্ণয় চেয়ারে বসা, সিগারেটের শেষ অংশটুকু আঙুলে চেপে ধরা। আঙুল নিভে গেছে, আগুন নিভে গেছে অনেকক্ষণ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে রোজা, মুখে যেন যুদ্ধজয়ের হাসি, যা এড়িয়ে যেতে পারেনি নির্ণয়ের চোখ। হঠাৎ পায়ের শব্দে কানে আসতে চোখ খিচে ঘুমের ভান ধরে নেয় সে। চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসে নির্ণয় বুড়োচোরা কোচকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রোজার মুখের পানে। চোখ পিটপিট করছে রোজা, দেখতেই বোঝা যাচ্ছে ঘুমের ভান ধরেছে। এক প্রকার দুষ্টু এসে আবার উঠে যায় বেড ছেড়ে। নির্ণয় উঠতেই ধপ করে চোখ খুলল রোজা, হালকা কাত হয়ে নির্ণয়ের চার পানে তাকিয়ে জিব্বা দিয়ে ভেঙচি কাটে। রোজার করা প্রতিটি কাহিনীর ঘরে থাকা বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিংয়ে দেখে মুচকি হাসে নির্ণয়। হাসির মাঝে একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। একটানে গায়ে জড়ানো টি শার্ট খুলে উন্মুক্ত সাদা শরীর দৃশ্যমান হয় আয়নার সামনে। নিজের সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে নিজে একবার উল্টো পাটে দেখে নেয় সে। কিছু সময় বদলে ঘুরে এবার তাকায় রোজার দিকে, একটু দেখে আবারও ঘুরিয়ে নেয় মুখ। ড্রেসিংয়ের ড্রয়ার হাতে ছোট্ট সিজার বের করে হাঁটা ধরে বেডের দিকে। বিছানার একেবারে ধারে এসে দাঁড়াতেই হঠাৎ খপ করে হাত বাড়িয়ে রোজার টি শার্ট নিচের ইনারের বেল্ট চেপে ধরে সে। রোজার নিঃশ্বাস আটকে আছে, শরীরে একসাথে কেঁপে ওঠে ভয় আর উত্তেজনায়। তা নিজেও বুঝতে পারে না সে। এবার নির্ণয় ধীরে ধীরে সিজার তুলে ইনারের স্ট্র্যাপে ছুঁয়ে দেয়। ধাতব ঠান্ডা ছোঁয়ায় রোজার বুকের ভেতরটা ছাদ করে ওঠে। রোজা নিঃশ্বাস চেপে ধরে তাকিয়ে থাকে নীলমণির চোখ জোড়ার দিকে, যেখানে স্পষ্ট তাকে দখলের নেশা। বেলটা কেটে ফেলতেই হালকা টাচ এক শব্দ হয় স্টপটা আলগা করে রোজার গায়ে থেকে। সে খানিকটা চুপচাপ, শুধু নিঃশ্বাস ফেলা শব্দ, আর কিছু নেই ঘরে। নির্ণয় বেলটা তুলে নিয়ে হাতের মাঝে ধরে কিছুক্ষণ মনোযোগ দিয়ে চোখ বোলায় তাতে, যেন একটা কোনো যুদ্ধের ট্রফি। রোজা কিছুটা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। নির্ণয় বেলটা হাতে ঘুরিয়ে আঙুলে বুলিয়ে নেয় স্ট্রপের সেলাইয়ের ওপরের দিকে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। হাতে থাকা সিজার ছুঁড়ে মারে বিছানার পাশে। ইনারের বেলটা হাতে ধীরে ঝুঁকে আসে রোজার মুখের দিকে। রোজা কিছু বুঝে ওঠার জন্য ঠোঁট হালকা করে ফাঁক করার আগে নির্ণয় আচমকা বেলটা উঁচু করে নিয়ে আসে। একটানে রোজার দুহাত মাথার পেছনে দিয়ে শক্ত প্যাচে বেঁধে ফেলতে থাকে। হাত দুটো ঠিক গিয়ে বাড়ি খায় পেটের বাড়তি কাঠের সাথে। রোজা নিঃশ্বাস ঘন হয়ে আসে, মুখে কিছু বলার চেষ্টা করেও থেমে যায়। সব শক্তি যেন ক্ষয় হয়ে গেছে আজ তার। নির্ণয় আবারও ঝুঁকে পড়ে, ধীরে ধীরে মাথা নিচু করে আসে রোজার দিকে। মাথা এবার একদম নিচু করে রোজার গলার কাছাকাছি চলে আসে। কি করছেনটা কি আপনি? রোজা গলা কাঁপছে, চোখে মুখে একরাশ বিরক্তির সাথে অস্বস্তি যোগ করে আছে। নির্ণয় হাত থামে না। হাত পেঁচানো বেল্টের শেষ প্রান্তটা শক্ত করে গিঁট দেয় সে। তারপর এক পলক তাকিয়ে থাকে রোজার দিকে। বেঁধে নিচ্ছি, না হলে এবার আমাকে বাধা দিবে। তা বেঁধে কি হবে শুনি? চোখে সরু করে ধীরে ধীরে বলে রোজা। এবার আর গলায় কাঁপুনি নেই, চোখে অসীম কৌতূহল। ভোরের মিষ্টি আলোতে রাতের আলো পিরিতটা হবে বেবি। তৈরি হয়ে নাও, এবার শুরু হলে থামবে অনেক দেরিতে। লজ্জায় মিয়ে যায় রোজা, গলা শুকিয়ে আসে তার, শরীর চুলকে হালকা কাঁপুনি, ঠোঁট ভিজে ওঠে নিজের অজান্তে। নির্ণয় লজ্জা আরো বাড়াতে হাতের নাক ঘষতে লাগে রোজার গালে। কি ভেবেছিস আমার নাকের ডগায় চালাকি করে বেঁচে যাবি? লজ্জাপতি গাছের মতো একবারেই মেয়ে যায় রোজা, চোখ খিচে বন্ধ করে নেয়। নির্ণয় মুখ তুলে কিছুটা সময় তাকিয়ে থাকে রোজার দিকে। গাল দুটো কেমন ব্লাশ করছে মেয়েটার। অদ্ভুতভাবে জড়িয়ে ধরে নির্ণয়, ঠোঁটে ছোঁয় রোজার কাঁধের গাঁঠে। বেশ লম্বা এক চুমুন খায় সে, মুখ ডুবিয়ে দেয় তাতে। রোজা আঁকড়ে ধরে নির্ণয়ের গলা। ভোরে হালকা রোদ চোখে এসে পড়তেই জানালার পর্দা কিছুটা সরে গিয়ে নির্ণয় ব্যস্ত তার একনিষ্ঠ কাজে।
তার আঙ্গুলগুলো ধীরে ধীরে নিচে নামতেছে, ঠিক যেন তারপর আর তাকে ছুঁয়ে দেওয়ার অযত্নে। আঙুল উঠে আসে শিহরণে। রোজা ঠোঁট উল্টে গলিয়ে বের করে চাপা শব্দ, নির্ণয় প্লিজ। রোজা তখন কাঁপছে, শুধু শরীর নয়, পুরো আত্মা জুড়ে কাঁপছে। নিঃশ্বাস ঘন। এভাবে কাঁপছিস কেন? এখনো তো ঠিক মতো ছুঁইনি আমি। নির্ণয় গলায় এক মিষ্টি ধমক, কণ্ঠে মাদকতা মিশ্রিত, মনে রোজাকে পাওয়ার কামুকতা। আঙ্গুল ধীরে ধীরে নেমে আসছে রোজার কোমরের কাছে, লজ্জায় যেন আর ভর করে রোজার শরীরে। ইচ্ছে করে মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে তার। তুই যত লজ্জা পাবি আমি তত গভীরভাবে যাব জান। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার, ঠিক যেন রসগোল্লা। এই বুঝি কুটির থেকে বের হয়ে এলো? ফিক করে হেসে ওঠে নির্ণয়, ডান হাতে আলতো করে টেনে দেয় রোজার নাক, আবারও মুখে ডোবায় তার গলা। তোর নেশা যেন মাদককেও হার মানায় জান, তবুও সিগারেট খান। রোজা চটপট উত্তর ভরকে দেয় নির্ণয়কে। প্রায় রোমান্স ভুলতে বসেছে। ধোয়াতে মাথা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ফোকাস নির্ণয় ফোকাস। মাথার টাল সামনে নারী এক জলদি কাজ শুরু কর। রোজা বুকের উঠানামা ধীরে ধীরে ছন্দহীন হয়ে উঠেছে, চোখে এক মিশ্র রেশ, ভয় আর কামনা। নির্ণয়ের হাত ধীরে ধীরে এক গভীর যাত্রায় নামে, তার আঙ্গুলগুলো যেন কোনো কবিতার পঙ্কক্তির মতোই রয়ে যাচ্ছে রোজার ত্বকের ওপর। প্রতিটা ছোঁয়া আগুনের শিখার মতো, একবার ছুঁয়েই যেন রেখে যাচ্ছে নিজের চিহ্ন। সে এক হাতে রোজার ঘাড় ছুঁয়ে রাখে, আরেক হাত নেমে আসে পিঠের নিচে, ধীরে ধীরে কোমরে, তারপর আরো নিচে। রোজা বারংবার কেঁপে ওঠে, দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে বন্ধ বিছানায়। নির্ণয়ের আঙ্গুল তখন বুকের খোঁজে, যেন তামার ইস্পাতের মতো সেই উষ্ণতা। ধীরে ধীরে আরো একটু নিচে নেমে আসে সে, খুঁজে নিচ্ছে সেই জায়গা যেখানে রোজা আর নির্ণয় আলাদা নয়, একটি মাত্র জোড়া মানুষ। সময় যেন থেমে গেছে, চারদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের চাপা গর্জন, হৃদয়ে ধুকপুকানি আওয়াজ, আর মাঝে মাঝে রোজার ঠোঁট থেকে বেরিয়ে আসা ক্ষীণ অস্ফুর সার। দুটো শরীর, দুটো মন, দুটো অস্তিত্ব এখন যেন এক স্রোতে ভেসে চলেছে। এক একটা মুহূর্তে নির্ণয় একটু একটু করে দখল করে নিচ্ছে রোজার হৃদয়, তার শরীর, নিঃশ্বাস, ভেতরের আলিন্দন। কাঁপিয়ে উঠছে রোজা, এদিকে সর্বাঙ্গ প্রায় অবেশ। নির্ণয় নিজেও যেন ধৈর্যের প্রতিমতা হয়ে ধীরে ধীরে অবিরত গভীরভাবে ছুতে যাচ্ছে রোজার প্রতিটা অনুভব। এক একটা স্পর্শ রোজাকে আরো নরম করে দিচ্ছে, আর ভেতর থেকে গলিয়ে দিচ্ছে তার সমস্ত বাধা, সমস্ত সংকোচ। মিশে একাকার হয়ে গেল দুটি নরনারী, শুধু শরীর নয়, আত্মাও। সময়টা যেন ধোঁয়াশার আলো আধারিতে ডুবে থাকা এক বিশ্বগ্ন রোমান্টিক স্বপ্ন। হঠাৎ নির্ণয় ফিসফিসিয়ে বলে ওঠে, একটু জোরে দিয়ে যান, হয়ে এসেছে। নির্ণয়ের কণ্ঠে অনুমান, একটু তাড়না, আর কিছু দখলদারি। কথাটা রোজার কানে ঢুকতেই তার শরীরটা কেঁপে ওঠে। ক্লান্ত ঘামে ভেজা শরীরের শেষ অংশটুকু যেন খামচে ধরল নির্ণয়ের চুলের গোছা। চোখ বন্ধ, ঠোঁট কেঁপে উঠেছে, নিঃশ্বাস ছাপিয়ে যাচ্ছে শব্দের সীমা। একটা তীক্ষ্ণ দীর্ঘশ্বাস ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, যেন সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসার সমস্ত হাল ছেড়ে দেওয়া মিশে যেন সেই নিঃশ্বাসে। ধীরে ধীরে রোজার শরীরের প্রতিটা ভাঁজ চিনে নিচ্ছে নির্ণয়, যেন এক অনন্ত ধৈর্য পরীক্ষা। রোজা নিজেও যেন তার অস্তিত্ব বিসর্জন দিয়েছে নির্ণয়ের বাহুতে। সময় কত গড়ালো জানা নেই দুজনের। ক্লান্ত শরীরে যেন নেতিয়ে পড়েছে তাদের। শরীরের প্রতিটা রক্তকণিকা যেন ঘাম আর উষ্ণতার ধাক্কা। নিঃশ্বাস ভারী, হৃদয় ধীরে ঘোরের মতো ছুটছে। নিস্তব্ধ ঘরে কেবল শোনা যাচ্ছে শরীরের ঘর্ষণ, থেমে যাওয়ার পরেও জন্ম নেওয়া নিস্তব্ধতা, যেটা ঘুম আর জাগরণের মাঝে একটা আবচ্ছ। চুপচাপ শুয়ে আছে রোজা, এক হাতে চেপে ধরে আছে নির্ণয়ের কাঁধ, চোখে আধ বোঝা, চোখে দুটো ফাঁকা, নিঃশ্বাসের শীতলতা ছোঁয়া, ঠোঁটো ফাঁকা। অপরদিকে নিঃশব্দে কালো রঙের ছাদের দিকে তাকিয়ে আছে নির্ণয়, এক হাতে বুকে পড়ে থাকা রোজার চুলের আলগোছা আঙ্গুলে চালিয়ে যাচ্ছে সে। সময়টা অদ্ভুত, দুজনের মাঝে নেই কোনো শব্দ, নেই কোনো তারা, নেই কোনো একটি মুহূর্ত আটকে থাকা সমস্ত জীবন। তবুও এক গভীর শূন্যতা পাঁজরের ফাঁকে ঢুকে যাচ্ছে, ধীরে ধীরে ছেয়ে দিচ্ছে চোখ। নীরবতা ভেসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে রোজা, ফিসফিসিয়ে বলে ওঠে, আপনি সম্পূর্ণ আমার, তাই না নির্ণয় ভাই?
নির্ণয় চুপচাপ উত্তর দেয়। সে নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে দেয় রোজার কপালে। ছিটকে কিছুটা দূরে সরে যায় রোজা। যেন এই মুহূর্তে নির্ণয় নামের কালসাপ যেন খুব বিরক্ত লাগছে তার। তো তুই থেকে থেকে এভাবে বালসা মাছের মতো ছিটকা যাস কেন রোজ? কাছাই বলছি। নিশ্চুপ রোজা তাতে দাঁত চেপে মুখ বন্ধ করে সে। একদম উত্তর করবেন না। রোজা, তোকে কাছে আসতে বলছি আমি, কাছে আয়। না আমার শরম করে। শরমে নারী হগমে আমার মামা শ্বশুর বাড়ি। ছি, আমি মোটেও এমন করি না নির্ণয় ভাই। আমার বাড়িতে বিশাল বড় ওয়াশরুম আছে, সাথে এক্সক্লুসিভ টয়লেট। টয়লেটে যত এক্সক্লুসিভ হোক না কেন, ওর কাজ আমাদের হাগু গ্রহণ করার, আমাদের কাজ ত্যাগ করা। তাই ভাবনা দেখিয়ে কাছে টপাটপ। টপাটপ কয়েকটা চুমু খেয়ে নি তোকে। আপনার মুখে সিগারেটের বাজে গন্ধ, একটু আমি চাই না চুমু। আগে ব্রাশ করে আসেন, নোংরা লোক কোথাকার। কি? আবারও গন্ধে মুখে কথা বলছি। ছি, পুরো ঘর দূষিত হয়ে গেল। সকাল 9টা। দোতলা দক্ষিণে দুঘরের পরের ঘরটায় রোজা দোয়ান চৌধুরীর। ঘরটা বেশ পরিপাটি, একদম সাজানো গোছানো। খাটের পাশে রাখা সাইড টেবিলে আধখানা চা ধোয়া থেকেই গেছে, কিন্তু কাপটা এখনো কুসুম গরম। দক্ষিণে জানালা দিয়ে রোদের তীর ছড়িয়ে পড়েছে খবরের কাগজের পাতায়। রোজওয়ান চৌধুরী আধা হেলান দিয়ে বসে আছেন বালিশেই। চশমার ফ্রেমে চোখ গুজে রেখে তিনি পড়ছেন দৈনিক সংবাদ। পত্রিকার পাতা ওল্টানোর শব্দ ঘর নিস্তব্ধতা ভাঙছিল সামান্য। ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ কানে আসে। দরজার ওপাশে এক চাপা শব্দ। রেজওয়ান চৌধুরী কপাল হালকা কুঁচকে পত্রিকার ভাঁজ বন্ধ করে মাথা তুলেন। এবার তাকান দরজার দিকে। কণ্ঠে স্থির রেখে মুখে এক গাম্ভীর্য টেনে আস্তে করে ফিসফিসিয়ে বলেন, এই সময় আবার কে এলো? কড়কড় করে আবারও একবার শব্দ হয় দরজায়। শব্দটা একটু জোরেই হলো। রেজওয়ান চৌধুরী এবার উঠে দাঁড়ান। চশমা খুলে ধীরে টেবিলের উপর রাখেন। চোখ সরু করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কেউ এখানে? বড়াব্বু আসবো? রেজওয়ান চৌধুরী এগিয়ে যান দরজার দিকে। রিয়ানকে দেখে গম্ভীর কণ্ঠে হঠাৎ মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। আসো দেখি আব্বাজান, আমার কাছে আসতে আবার পারমিশন লাগে আপনার? দরজা থেকে পা বাড়িয়ে ধীর ঘরে ঢোকে রেজওয়ান। পরনে ব্ল্যাক ট্রাউজার, সাথে খয়েরি রঙের গেঞ্জি। আজকাল চোখের আড়ালে যখন অনেক কিছু হয় তখন পারমিশন তো কেবল ফর্মালিটি। বরাব্বু। মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে আছে রেজওয়ান চৌধুরীর। রিয়ানের থেকে মুখ ফিরিয়ে তিনি আবারও পা বাড়ান বিছানার দিকে। তবে যেতে যেতে কণ্ঠ শান্ত করে বলতে থাকেন, কি বলতে চাইছো তুমি? আপনি নিশ্চয়ই অবুঝে নন, তাই আশা করছি আমার মনের কথা আপনি ঠিকঠাক বুঝতে পারবেন। রিয়ান কণ্ঠে হালকা তেজ। রাগী কণ্ঠে ধমকে ওঠে রেজওয়ান চৌধুরী। চোখ দুটো প্রায় লাল বর্ণ ধরেছে। ভুলে যেও না আমি কে। আপনি কে? ভুলিনি বলে এখনো সম্মান পেয়েছেন। আমিও আপনাকে সম্মান দিচ্ছি। না হলে আপনার কারণে আজ আমার বোনের মৃত মুখ থেকে বেঁচে ফিরেছে। আপনি নিশ্চয়ই পূজা করবেন না, তাই না? কি বলছো কি তুমি? রোজাকে নিশ্চয়ই আপনি আপনার সুপরিবেশ ডিপার্টমেন্টে ঠিক আপনার কাজের সঙ্গী করেছেন। তো মানে ওর কিছু হয়ে যেতে তো পারতো। আর আপনি পানিতে থেকে কুমিরের সাথে বিবাদে নেমেছেন, তা নিশ্চয়ই ভুলে যাননি। যেখানে রোজার জীবন ছোট্ট এক সিদ্ধান্ত নেবার অধিকার নির্ণয় চৌধুরী ছাড়া বাড়ির অন্য কোনো ব্যক্তির নেই, সেখানে তার অগোচরে আপনি আমার বোনকে বিপদে ফেলেছেন। তুমি ভুলে যেও না, নির্ণয় আমার ছেলে। আপনি হয়তো অস্বীকার করতে পারেন না, ভাই আর রোজার সম্পর্কের মানে ওই অসভ্যতার সাথে থেকে থেকে অসভ্যতা শিখে ফিরেছ। অসভ্যতার বীজ তোমার মাঝে ঢুকে দিয়েছে বিয়াদবটা। তার অসভ্য হওয়ার মূল চাবিকাঠি আপনি ভুলে যাননি নিশ্চয়ই, আশা করি। রোজার জন্য করা তার পাগলামিগুলো আপনি ভুললেও আমি ভুলতে পারিনি। হয়তো একটু ছোট ছিলাম, তবে মেমোরিতে এখনো গাঁথা আছে সব। এখন কি করতে এসেছে এখানে, ওইটা বলে বিদায় হও। আপনি যত দ্রুত সম্ভব রোজাকে
রোজার রেজিগনেশন লেটার আমার হাতে তুলে দিবেন। আমার বোন আর কোনো বিপদে পড়ুক আমি তা দেখতে চাই না। সম্ভব নয়। ডিপার্টমেন্টে তোমার বা আমার বাপের কোনো গোলাম নয়, আর সেখানে চাইলেও যাওয়া বা আসা যায় না। তোমার মতো শিক্ষিত ছেলের জানার কথা। আমি আমার বোনের নিরাপত্তার বাইরে কিছুই জানতে চাই না। মেহরিন 5 বছরের চুক্তিতে আবদ্ধ রয়েছে। 5 বছর আগে সে কখনো এখান থেকে বের হতে পারবে না। আর শুনে রাখো, খুব শীঘ্রই তাকে আবারও দেশের বাইরে পাঠানো হবে। কাজ এখনো শেষ নয়। পুরো ঘরের ভিতর নিস্তব্ধ। কাঠের ফার্নিচারগুলো, ঠান্ডা জল, ছবিগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে। রিয়ান তাতে দাঁত কামড়ে ধরে রাখে। হাতের আঙ্গুলগুলো মুঠো হয়ে আসে, তার শিরা ফুলে উঠেছে, কিন্তু মুখে একটা রাগের রেখা নেই। যেন নিজের রাগ নিজেই গিলে নিচ্ছে সে। মুখ খুলতেই আবার কিছু বলতে নিবে, হঠাৎ দরজায় আবারও সেই খটখট শব্দ। দুজনে মনোযোগ উল্টে যায়। কোথা থেকে মনোযোগ সরিয়ে আবার দরজার কাছে যায় রেজওয়ান চৌধুরী। এবারও সে গম্ভীরপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, কে? দরজার অপর পাশে মিষ্টি উত্তেজিত কণ্ঠ ভেসে আসে, ব্যস্ত আছো বড়াব্বু? ছোট এক জবাব যেন মুহূর্তে মানুষের মনের জ্বলতে থাকা তুষারের আগুনকেও পানি ঢেলে শীতল করতে সম্ভব। রেজওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে যান দরজার কাছে। দরজা একটু ফাঁক করে রোজাকে ভেতরে আসতে সাহায্য করে। কেমন আছো মামুনি? ঘরে ঢুকে রেজওয়ান চৌধুরীকে আদরে জড়িয়ে ধরে রোজা। স্নিগ্ধ এক হাসিতে ঠান্ডা স্বরে উত্তর দেয়, খুব ভালো বড়াবু। শৈল কেমন আছে? আমার মাটার একদম ফিট। আমি আসলে তোমাকে একটা ইনফরমেশন। বাকি কথা বলার আগে চোখ পড়ে ঘরের দাঁড়ানো রিয়ানের ওপর। যেন বর্তমানে তাকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভাইজান তুমি এখানে? নিশ্চুপ রিয়ান এখনো ঘরের মাঝে সীমাবদ্ধ। আশেপাশে কোনো শব্দ নেই, তার কানে প্রবেশ করছেও না। রোজা পা টিপে টিপে এগিয়ে যায় রিয়ানের কাছে। একদম কাছাকাছি এসে তাকে জড়িয়ে চেঁচিয়ে ওঠে, ভাইজান। মুহূর্তেই থমথম খেয়ে যায় রিয়ান। চোখ দুটো যেন হঠাৎ করে বড় হয়ে যায়। চোখের কোণে জমতে থাকা নিঃশব্দটা আটকে যায় মাঝপথেই। চারদিকে একবার চোখ বুলিয়ে বুঝতে চাইছে আসলে এখানে কি ঘটলো। এদিকে দোকানে হাত চেপে ধরে আছে রেজওয়ান চৌধুরী। এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? তার আগে তুমি বলো, তুমি কার কথা ভাবছিলে? বলো বলো। রিয়ান রোজার মাথায় একটা গাড্ডা মেরে এগিয়ে গিয়ে রুমের সোফায় বসে। রেজওয়ান চৌধুরী পরিস্থিতি স্বাভাবিক দেখে কান থেকে হাত নামে বেশ জোরে এক নিঃশ্বাস ছাড়ে। আমি কি ভাবছি তা তোকে বলতে আমার বয়ে গিয়েছে। আগে বল তুই এখানে কেন? আমি বড় আব্বুর সাথে একটু দেখা করতে আসছিলাম। ওয়েট, তোমার কি দরকারি কোনো কথা বলতেছিলে? আমি কি বিরক্ত করলাম? আরে না মামুনি, তেমন কোনো কিচ্ছু নয়। এসেছো ভালো হয়েছে। কাল তো ওই ইডিয়েটটার জন্য তোমার সাথে কথা বলা হয়নি। আচ্ছা কাল কি হয়েছিল? এত চেঁচামেচিতেও তোমার ঘুম ভাঙেনি কেন? খুক খুক করে কাশি ওঠে রিয়ানের। রেজওয়ান চৌধুরী রোজার কথায় উত্তর না দিয়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভাইজান কি হলো তোমার? ব্যস্ত ভঙ্গিতে সামনে টেবিলে থাকা পানি ভর্তি গ্লাস এগিয়ে দেয় রোজা। মুহূর্তে এক গ্লাস পানি শেষ করে রিয়ান ধরে আবার যেন প্রাণ ফিরে এলো তার। রোজা ভীষণ উইক বরাব্বু, তাই হয়তো জেগে উঠতে পারেনি। কোনো মতে কথাটি ফোনে ফোঁস করে শ্বাস ছাড়ে রিয়ান। রোজার পানির সাথে স্লিপিং ডাক্স দিয়েছিল নির্ণয়, তবে খুব বেশি পরিমাণ নয়, সামান্য, যার প্রভাবে ঘুমে ডুবে গেছিল সে। পুরো কথাটা যেন এক মিথ্যার চাপে ফেলে দেয় সে। সন্ধিয়ান চোখে রিয়ানের দিকে তাকিয়ে রেজওয়ান চৌধুরী, চোখে ক্ষীণতা, যেন মনে হচ্ছে কোথাও কোনো প্যাচ আছে তার। তীক্ষ্ণ চোখ দুটো সোজা। রিয়ানের চোখ গিয়ে থেমে গেছে। একটু বুড়ো কুচকে থাকে তার দিকে। ঠোঁটের কোণে দৃষ্টি সন্ধানী একরকম নীরবতা। এই নীরবতা ভয়ঙ্কর। রিয়ান মুখ নিচু করে বসে, গলা স্বর শুকনো, চোখে ক্লান্তি, কিন্তু রেজওয়ান চৌধুরী তার প্রতিটি অঙ্গীয় ভঙ্গি খুঁটিয়ে নিচ্ছে একটি অলসতার বিচ্যুতি। তাই বলে এত চেঁচামেচি শব্দ তার কানে ঢোকেনি। ঘরে তখন যেন এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। রিয়ান বুঝতে পারছে রেজওয়ান চৌধুরী তাকে ঘাটাতে চাইছে। নিশ্চুপ থাকে সে। দুজনের কথা পুরোপুরি যেন মাথা ভর্তি হালকা ব্রাউন কালার মিশন চুলগুলো ওপর দিয়ে উড়ে যাচ্ছে রোজার। কি হচ্ছে কেউ বলবে কেউ? সকলের কথার মাঝেই এক মোটা গলার সুর ভেসে আসে স্তব্ধ সকালে। মুখ যেন তালা বুঝিয়ে দিয়েছে। কেউ কারো মুখে নেই কোনো টু শব্দ। এখানে বসে গোল মিটিং করলে
বুঝি পেট ভরবে, তাই না? নাজমা চৌধুরী রাগী স্বরে বলা কথাগুলো মুচকি হেসে এগিয়ে গিয়ে নাজমা চৌধুরীর সামনে দাঁড়ায় রোজা, সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আল্লাহ কি যে বলো না বড়ম্মা, তোমার হাতে পরোটা আর মিষ্টি বুন্দিয়া না খেয়ে কথা বললে কি আর পেট ভরানো যায়? রাগের মাঝে ফিক করে হেসে রোজার কান টেনে ধরে নাজমা চৌধুরী, কণ্ঠে নমনীয়তা আর আদুরে হয়ে বলে, দুষ্টু মেয়ে, বড় মাকে বোকা বানানো হচ্ছে? একদম না ডার্লিং, তোমাকে কি করে বোকা বানাই বলো? তুমি তো এমনিই বকি। কথা শেষ করেই এক ছুট দেয় রোজা, আশেপাশে তাকানোর কোনো সময় নেই তার। তার এখন বাঁচতে হবে। হালকা ছেপিয়ে যায় নাজমা চৌধুরী, এখন বাঁচতে চাইলে পালা রোজা পালা। তবে তবে রে দুষ্টু মেয়ে। রোজাকে ধরতে হাত বাড়ায় নাজমা চৌধুরী, তবে তার আগে হাত পাগড় করে তাকে আর পায় কে। মুখে হাসি রেখে রোজা রেজন চৌধুরী আর রিয়ানের দিকে তাকায় আবারও। তোমরা কি যাবে নাকি এখানেই থাকবে? আসছি বড় মা, বলে রিয়ান ও রুম ছেড়ে চলে যায়। ছুটছে রোজা, মুখে সেই মন ভোলানো হাসি, যেন সারা বাড়িটা আকাশই তার মুখের দিকে তাকিয়ে হেসে উঠেছে। ঝুঁটিতে থাকা চুলগুলো দৌড়ে ছন্দে তাল মিলিয়ে নাচছে, পায়ের নিচে ঘষা খাচ্ছে মেঝে। বাড়ির পরিচ্ছন্ন দালাল কাঁপিয়ে উঠছে সে। একের পর এক ঘর, করিডোর, মেঝের পরে থাকা কর্নিশ পেরিয়ে হাওয়ার মতো ছুটে যাচ্ছে রোজা। তার হাসির শব্দে যেন পুরো বাড়ি প্রাণ ফিরে এসেছে হঠাৎ। ঠাস করে কিছুর সাথে ধাক্কা খেয়ে চিৎফটাং হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। মুহূর্তেই সে হাসি কান্নায় পরিণত হয়। পুরো বাড়ি চেঁচিয়ে কাঁদতে থাকে সে, সাথে নাটকীয়তা কিছু ভঙ্গ। ও মা গো, আমার কোমর! মাটিতে উবু হয়ে বসে পড়েছে রোজা, এক হাতে কপাল আরেক হাতে কোমর চেপে ধরে গঙ্গাচ্ছে, চোখে মুখে কুঁচকে গেছে। হায় রে আমার হাড্ডি, এবার বুঝি বিয়ে শাদী সব গেল রে। কোমর যদি না থাকে বর খাটবে কি করে? ও মা গো! রোজার চিৎকারে যেন সারা বাড়ি কাঁপিয়ে দেয়। কার পিছনে আসছিল রিয়ান, তবে রোজার কাছে আসতে চোখ কপালে। সামনে মাটিতে পড়ে আছে রোজা, হাত দিয়ে কোমর চেপে ধরে আছে, চোখ মুখ কুঁচকে ব্যথায় কাতর। আর তার এক হাত দূরে দাঁড়িয়ে আছে রেহান। রিয়ানের চোখ বড় হয়ে যায়, প্রথম বোনের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে সামনের রেহানের দিকে। কোনো শব্দ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একরাশ নিরাশ ধাক্কা ভরা পুরো বুক পরিস্থিতির ওপর। তা বুঝে উঠতে বাকি নেই যেখানে কি হয়েছে। রিয়ান হালকা বুঝে যায়, রোজার দিকে নিজের ডান হাত এগিয়ে দেয়। কিরে, কিভাবে পড়লি তুই? উঠে আয় দেখি। ভাইজান গো ভাইজান, আমার কোমর গেল। আমার বুঝি আর বিয়েটা হলো না ভাইজান, আমার আর বাচ্চা পয়দা হলো না, আমি বুড়ি হয়ে রয়ে যাব। চুপ ফাজলে, উঠে আয় বলছি। রেহানের ধমকের মাঝে এতক্ষণ বিষময় কাটিয়ে দ্রুত রোজাকে ধরতে এগিয়ে আসে রেহান, তবে তার আগে রিয়ানের রাম ধমকে আটকে যায় তার হাত। তোর দূষিত হাতে ওকে ছুঁলে ভাইরাস ধরানোর কোনো প্রয়োজন নেই। এর আগে কটমট করে রিয়ানের দিকে তাকায় রেহান, যেন সুযোগ পেয়ে গিলে ফেলতো। চোখে একরাশ বিরক্তি। উঠে হয়তো বোনু, ভাইজান গো। ওরে ময়না পাখি, সাবধানে তো আমার বোনটা। বেশ যত্নে বোনকে মাটি থেকে তুলে নেয় রিয়ান। ইতিমধ্যে রোজার চেঁচামেচিতে নাজমা চৌধুরী, রেজন চৌধুরী দুজনে এসে হাজির। দোতলার কোণে হওয়ায় শোরগোল নিচ পর্যন্ত পৌঁছায়নি। নাজমা চৌধুরী জলদি এসে দাঁড়ায় রোজার পাশে। কিভাবে পড়লি তুই? এই তো ছুটে এলি, ছুটতে গিয়ে চোখ কপালে তুলেছিস। রিয়ানের বকাবকির মাঝে রিয়ানকে ধমকে ওঠে নাজমা চৌধুরী, কণ্ঠে তেজ না থাকলেও মুখে শাসন। আহা রিয়ান, বাচ্চা মেয়ে ব্যথা পেয়ে, চোখে সাবধান করে নিচে নিয়ে চলো। কি যে বলো না বড় মা, ও আর বাচ্চা দুটো শব্দ একদম ভিন্ন। বয়স দেখছো? বিয়ে দিলে বাচ্চার মা হবে, তাও একটা না, পুরো ক্রিকেট টিম। মুচকি হাসে নাজমা চৌধুরী। দুজনের পাগলামি বেশ একজন এনজয় করছে তারা। দেখো ভাইজান, আমি নিজে থেকে পড়িনি। রেহান ভাই তো ডাইনোসরের মতো সামনে এসে দাঁড়াইলো, তাহলে আমি বাচ্চা আখামটা শরীর দেখে কি টাস করে পড়ে যাব না? রেহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে রিয়ান। রোজার আশপাশে রেহানের ছোঁয়া যেন পছন্দ না তার। অনেক হয়েছে, এবার সবাই নিচে চলো, খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে। নির্ণয় ভাই এসেছে বড় মা। হাসি মুখে অন্ধকার নেমে আসে, বুঝে বুকে জমানো কষ্ট যেন বুক চিরে বেরিয়ে আসে। রোজা বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে হয়েছে, আর কথা না বাড়িয়ে নিচে চলো। পুরো পরিস্থিতি যেন মুহূর্তে সামাল করে নেয় রিয়ান।
এক হাতে রোজাকে আগলে ধরে পা বাড়ায় হলরুমে। খাবার টেবিলে জমেছে সকলের ভিড়। পুরো টেবিল জুড়ে রয়েছে হইচই। ত্রিধা, আয়ন, রিধিমা, অপূর্ব সকলে এক এক করে এক এক কথা বলতে থাকে, কত রকমের প্ল্যানিং। পাশে দাঁড়িয়ে এক এক করে সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে রত্না চৌধুরী। সকলে গল্পের মাঝে সিঁড়ির দিকে এক এক করে নেমে আসছে রিয়ান, রোজা, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। রিয়ান আস্তে আস্তে ধরে ধরে রোজাকে নিয়ে টেবিলে চলে যায়। টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসে দেয় রোজাকে। রোজা চুপচাপ যেন ভূত দেখার মতো কিছু দেখেছে। এই কাহিনীকে আরো কিছুটা মজা দিচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে আসছে রেহান। খাবার টেবিলের কাছে আসতে রত্না চৌধুরী এগিয়ে আসে তার কাছে। আয় বাবা, খাবার বাড়ছি। বুড়ো ঝরা কুচকে নেয় রিয়ান। ঠাই দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে রত্নার দিকে, আমাদের কি তোমার চোখে পড়েনি আম্মু? তবে যে কথার কোনো উত্তর দিল না রত্না চৌধুরী। রিয়ানের প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। রিহান টেবিলের কাছে এসে কারো দিকে না তাকিয়ে ঠিক রোজার পাশে এসে দাঁড়ায়। তার পাশে চেয়ার টেনেই যে না বসতে যাবে তার আগে চেয়ার দখল করে নেয় রিয়ান। ভেবাচাকা খেয়ে যায় রোজা। উপস্থিত সকলে মিটমিট করে হাসলে। রত্না চৌধুরী ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে। তার মাঝে সম্পূর্ণ ইগনোর করে রিয়ান উপরন্ত না পেয়ে এগিয়ে যায় রিধিমার পাশে চেয়ার টেনে বসে। তার পৌঁছানোর আগেই সে চেয়ার নিজেই দখল করে নেয় আয়ন। এবার আর হাসি চেপে রাখতে পারে না ত্রিধা। উপস্থিত সকলের মাঝে উচ্চস্বরে হেসে ওঠে সে। রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে হনহন করে হেঁটে স্থান ত্যাগ করে রেহান যেতে রোজার মুখে মিটমিট করে হেসে এবার ঠোঁটে গালিয়ে হাসি বের হয়ে আসে। একসাথে সকলেই হেসে দেয়। খাবার শেষ করে বেরিয়েছে সকলে। তবে আজ আর রোজা যায়নি কোথাও। শরীরটা যেন একবারে অবশ হয়ে আসছিল, ভীষণ ক্লান্ত। দুপুর গড়িয়ে গেছে। হলরুমে নরম লাল সোফায় গায়ে নিয়ে বসে আছে রোজা এক মনে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। চলছিল রঙিন কার্টুন। চোখে ছিল একরকম শিশুসুলভ আনন্দ, ঠোঁটের কোণে হালকা হাসি। এতক্ষণে যেন একটু নিঃশ্বাস ফেলার সময় পেয়েছে। তার একদম পাশের সোফার প্রান্তরে আধশো হয়ে বসে আছে রায়হান চৌধুরী। একাগ্র চোখে ম্যাগাজিনের পাতায় বোলাচ্ছে। মাঝে মাঝে চোখের কোণে ফাঁজ পড়ছে। হয়তো লেখার কিছু অংশ তার অস্বস্তি লাগছে। আবার কখনো চোখ তুলে এক ঝলক দেখে নিচ্ছে পাশের মেয়েটির উচ্ছ্বাস। হঠাৎ থেমে যায় রোজার হাত। রোজা খিলখিল করে হেসে ওঠে। আর সাথে চিপস কুরকুরের মতো আওয়াজে গুঁড়ো এসে পড়ে সোফার কর্নিশে। সে তাড়াতাড়ি হাত দিয়ে মুছে চেঁচিয়ে উঠল, দাদু ভাই দেখো দেখো টম কিভাবে জেরিকে ধরছে। তার চোখে তখন এক শিশুসুলভ উচ্ছ্বাস, গলায় কেমন ঝাঁঝানো উত্তেজনা। টিভির পর্দায় দেখা যাচ্ছিল টম লম্বা একটা ছিপ দিয়ে জেরিকে গর্তের সামনে বসে আছে, ঠিক যেন শিকারীর মতো। রায়হান চৌধুরী এক চুলো না নড়ে হাতের ম্যাগাজিন ধীরে নামালেন। রোজার দিকে তাকে একটা শান্ত হাসি দিয়ে মৃদু কণ্ঠে বললেন, দেখো ব্যর্থ হয়ে শেষ, ধরতে পারবে না। রোজা মুখ ফোলালো। তুমি কিছুতেই টমের পক্ষে বলো না কেন দাদু ভাই? বেচারা কত কষ্ট করে। রায়হান হেসে ফেললেন রোজার কথায়। হাসির মাঝেই বললেন, কারণ জেরির মাথায় তোর মতোই চতুর। বলেই একটা ভুরু উঁচু করে তাকালেন। রোজা চোখ কুঁচকে রায়হানের দিকে তাকায়, তারপর মুখ গুটিয়ে আবার টিভি দেখে। একটু নাক সিটকে বলল, তাহলে তুমি টম আর আমি জেরি। রায়হান হালকা হেসে বলল, হয়তো, তবে টম যদি একদিন জেরিকে ধরে ফেলে। রোজা গম্ভীর চোখে তাকিয়ে দাদুর দিকে নাক কুঁচকে বলে, তাহলে কার্টুন শেষ। একটা থমথম নীরবতা ছড়িয়ে পড়ে কথার পর। সোফার পাশে রাখা ঘড়িতে তখন দুপুর 1টা বাজে। টিভির আলো রোজা চোখে ছায়া ফেলে। রোজা আবারও মনোযোগ দেয় কার্টুনে। ঠোঁটে ঝুলে থাকা চিপসটা খেয়ে ফেলে। বড় বড় করে চেয়ে থাকে টমের দুর্দর্শতার দিকে। হাসছে, কখনো ঠোঁট কামড়াচ্ছে, চেপে বসে উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে এক চিলতে ছায়া এসে পড়ে তার উপর। কি করছো মেহের? রোজা চোখ ছোট করে তাকালো ওপরে। রিহান মুখ দেখেই আবারও তাকায় টিভির দিকে।
কলিজা ভুনা। রোজা বাঁকা তাকাতে বিন্দুমাত্র ভাবলোক হলো না রেহানে। শান্ত কণ্ঠে জবাব দিল, কিন্তু তুমি তো টিভি দেখছো। টিভির স্ক্রিনে তখন জেরি পনির নিয়ে পালাচ্ছে আর টম হুমড়ি খেয়ে পড়েছে একটা ফুলদানির মধ্যে। রোজার নজর এখনো টিভিতে। যাক, আল্লাহ চোখ দিয়েছে। রোজার বলা কথাগুলো রেহানের গায়ে লাগলো কিনা কে জানে। সে কিছুক্ষণ টিভিতে তাকিয়ে থেকে আবারও বলল, অবাক লাগে তুমি এখনো এসব কার্টুন দেখো, এত বয়স হয়ে গেল। রোজা বেশ বিরক্ত লাগে। একে তো তার পছন্দের কার্টুন দেখছে, টানটান উত্তেজনা, এর মাঝে এ ঘাটের মরা এসেছে। এবার সে চট করে বলে উঠল, আপনার মুখ দেখলে তো এমনি আমার মনটা বুড়ো হয়ে যায় রেহান ভাই। তাই মাঝে মাঝে টম এন্ড জেরি দেখে নিজেকে বাঁচাই। রায়হান চৌধুরী পাশ থেকে হালকা গলা খাকারি দিলেন। রোজা তাকালো তার দিকে, মুচকি হাসি দিয়ে আবারও নজর দিল টিভিতে। রেহানও তাকালো সেই দিকে, চোখে এক ঝলক খারাপ লাগা, কিন্তু মুহূর্তে তা প্রকাশ করলো না। দাদুভাইকে দেখে, দেখো দেখো এবার তো টম জিতবেই জিতবে। রায়হান চৌধুরী এবার পত্রিকা দেখে কিছু টেবিলের ওপর, রোজার সাথে তিনিও কার্টুন দেখায় ব্যস্ত হলেন। টিভিতে চলছে টানটান উত্তেজনা। টম এবার জেরিকে ধরবে ভাব। এমন মাঝে রেহান আবারও বলে উঠল, একটু বসি তোমার পাশে। দূর, বেজে বিরক্ত রোজা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি দেয় রেহানের দিকে। টয়লেট করে ভালো করে ওয়াশ করেছিলেন? রোজার করা প্রশ্নে কার্টুন দেখে রিহানের দিকে তাকিয়ে হাসে রায়হান চৌধুরী। কি বলছো এসব? যা বাবা, চোখের সাথে কানেরও দেখি সিন্ধু পোকা ধরেছে। হোয়াট পোকা? মালং পোকা। সিঁড়ির দিক থেকে আসা উড়ন্ত উত্তরে সকলের নজর এখন সিঁড়িতেই। নির্ণয় নামছে, পরনে হাফ প্যান্ট, সাথে প্যান্ট কালার টি শর্ট। রোজা হাঁ করে তাকিয়ে রয়েছে তার দিকে। এগিয়ে আসে নির্ণয়। তার এগিয়ে আসতেই রোজার মনে বয়ে যায় নতুন সুর। হ্যান্ডসাম কটু বেটা, তুমি ছাড়া ক্যাডা। হ্যান্ডসাম কটু বেটা, আগুনের গোলা। গেঞ্জি পাঞ্জাবি যে যাই পরুক না কেন, লাগে এক করছে সেরা। একটা মানুষ এত সুন্দর কেমনে হয়? এটা বুঝা না আমারে।